বান্দরবানের আলীকদমে 50টি সরকারি স্কুলে দেখা মেলে না শিক্ষকের। দীর্ঘদিন পাঠদান ছাড়াই তুলে নিচ্ছেন বেতন ভাতা নির্বিকার কর্তৃপক্ষ। বর্গা শিক্ষক রেখে সব উলটপালট হয়ে গেছে। এখানে 5 জন শিক্ষক মধ্যে এখনো একজনও আছে না। আমার স্বামীর পরিবর্তে আমি এখন পড়াচ্ছি। নিয়মিত ক্লাস না করে এরা আবার শুধু প্রেজেন্টটা দিয়ে চলে যায়। সাবেক মন্ত্রী সচিব সহ 7 জনকে আদালতে হাজির। হত্যা মামলায় আনিসুল হক, পুলিশ সুপার তানভীর সহ অন্যদের রিমান্ড মঞ্জুর। থমথমে কুয়েটের পরিস্থিতি। ভিসির পদত্যাগ সহ 5 দফার আলটিমেটাম শিক্ষার্থীদের। ঢাবিতে ছাত্রদল, বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। 3 বছর আগে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ ছিল কিয়েভের, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের ন্যাটো শান্তিরক্ষীদের মেনে নেবে না রাশিয়া, জানালো মস্কো। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। শিক্ষার্থীরা চেনে না শিক্ষককে। দেশে এমন স্কুলও আছে, একটি দুটি নয়। বান্দরবানের দুর্গম অঞ্চল আলীকদমে অন্তত 50টি সরকারি স্কুল চলছে এভাবে। স্কুল আছে, শিক্ষার্থীও আছে, কিন্তু আসেন না শিক্ষকরা। বছরের পর বছর না পড়িয়ে নিচ্ছেন বেতন ভাতা, কিন্তু নির্বিকার কর্তৃপক্ষ। বান্দরবান প্রতিনিধি ব্যাটিং মামলা পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট। ম্যানকিউ ম্যানকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বান্দরবানের দুর্গম অঞ্চল আলীকদমে, যে স্কুলের শিক্ষার্থীরা চেনে না শিক্ষকদের। তোমার প্রধান শিক্ষকের নাম কি জানো? জানো না? মাস্টার কয়জন আছে জানো? তোমাদেরকে কে পড়ায়? কাজল স্যার। ও কি এই স্কুলের শিক্ষক? না। শুধু এটি নয়, আলীকদমের রায়তুমণি, পাইয়া কারবারি পাড়া স্কুল সহ 50টি স্কুলের চিত্র একই। ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে 2010 ও 2013 সালে নির্মিত এসব স্কুল 2017 সালে জাতীয়করণ হয়। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ছিল শুরু থেকে। সরেজমিনে গিয়ে দেখা যায় গত 8 বছরে মাত্র 3 থেকে 4 বার স্কুলে গিয়েছেন এমন শিক্ষকও আছেন। ক্লাস ছাড়াই নিচ্ছেন বেতন ভাতা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেক শিক্ষক তাদের বদলি রেখেছেন। স্থানীয়রা যাদের বলেন বর্গা শিক্ষক। আমাকে 6000 করে দিত, তো ওনারা কিন্তু এখন স্কুলে আসে নাই। আমার স্বামীর পরিবর্তে আমি এখন পড়াচ্ছি। এখানে 5 জন শিক্ষক মধ্যে এখনো একজনও আছে না। তো এখানে হচ্ছে একজন বর্গা টিচার হিসেবে রাখছে এরা। এক সপ্তাহে 1 দিন 2 দিন এইভাবে আসে। এমনিতেই পিছিয়ে পড়া জনপদ, তার উপর শিক্ষকদের অনুপস্থিতির কারণে সন্তানদের পাঠদান ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। মাস্টার নয়তে 7 বছর 8 বছর একেলাই নয়তে আর জিরভুয়া ওরা খনদের এখানে আসে না, ওখানে থাক না, কিছু পড়ে না ওরা। আরো বর্গা শিক্ষক রেখে সব উলটপালট হয়ে গেছে। নিয়মিত ক্লাস না করে এরা আবার শুধু প্রেজেন্টটা দিয়ে চলে যায়। এখানে ছাত্রছাত্রী তো আমি দেখছে, শিক্ষকরাকে আমি দেখে নাই। এই পাড়ায় পঙ্গু শিক্ষা বৃদ্ধি পাচ্ছে। বছরের পর বছর এই অনিয়ম চললেও কিছুই জানে না সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। এখানে পরিদর্শন করে সত্যিকারের অর্থে কি চলছে সেখানে সেই প্রতিবেদন আমরা পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা করব, যাতে আমাদের এতে কোনো ব্যত্যয় ঘটবে না। শিক্ষকের অনুপস্থিতি এবং বর্গা শিক্ষকের ব্যাপারে আপনি বলেছেন, ওইটা তদন্তের মাধ্যমে এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের ও নিউ মার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও মিরপুর থানা হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজির
হোসেন নিশিকে কলাবাগান থানার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি শুরু হয়। সকাল 10টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 আসামির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রায় আজ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, মামলার রায়টি কখন হতে পারে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহার, এখন পর্যন্ত আদালতের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। মহানগর দায়রা জজ আদালতে এই মামলার রায়ের তারিখ আজকে, তো আমরা সেজন্য অপেক্ষা করছি। মূলত এর আগে 6 দিন আগে কিন্তু বিচারক আজকের দিন রায়ের জন্য রাখেন এবং আমরা সেজন্য রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আসে তাদের সাথে কথা বলেছি। রায়ের কার্যক্রম শুরু হবে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি সোহার, যে আমি এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এই কোর্টে একটু আগে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তারপরে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সেই সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে একটু আগে আদালতে নেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন থানার হত্যা মামলায় রিমান্ড চাওয়া হবে। তার আগে আরও বেশ কয়েকজন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ আরও বেশ কয়েকজনের রিমান্ড শুনানি কিন্তু এই আদালতে হয়েছে। আর শুনানিটি চলছে। শুনানির পর আরও বিস্তারিত জানাতে পারবো। সোহার। রাব্বি, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মারা গেছেন একজন, আহত কমপক্ষে 11। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে সংঘর্ষ হয়। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ফাল্গুনী পরিবহন পোনা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় পিকআপ ও বাসের সামনের অংশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি। এছাড়া 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক। তবে দুর্ঘটনার কারণ ও চালকদের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ 5 দফা দাবি মেনে নিতে আজ বেলা 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হন অর্ধ শতাধিক। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। যতক্ষণ না 5 দফা দাবি মানা হচ্ছে ততক্ষণ এই মানববন্ধন চলবে। ভিসি ওই মেডিকেলের মধ্যেই আছে, আর ছাত্ররা এখন তার সামনে দাঁড়ানো। ভিসি এখন মেডিকেলে আছে। আমরা একটা মানববন্ধন দিছি, আমাদের ছাত্ররা এখন মেডিকেলের সামনে সবাই জড়ো হবে এবং আমাদের 5 দফা দাবি না মানা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন ছিল অত্র এলাকাতে। দিনের বেলা তো আমাদের বিপুল সংখ্যক ফোর্স এখানে মজুদ আছে। যৌথ বাহিনী আশেপাশেই আছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে ভিজিলেন্ট আছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন? শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা? চশমায় ঝামেলা হচ্ছে। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রবীর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন আর শিক্ষার্থীদের কোনো নতুন পদক্ষেপ আছে কিনা? প্রবীরের সঙ্গে আমরা পরবর্তীতে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। এদিকে কুয়েট দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র সংগঠনগুলো। কুয়েটে যে নারকীয় নির্যাতন হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে সংগঠনটির প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের উপর হামলা করবে তাদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। বলেন, ছাত্র রাজনীতি করতে চাইলে শিক্ষার্থীদের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। বুধবার বিকেল 3টায় টিএসসিতে আওয়ামী লীগের নির্যাতনের ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলে
আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। কুয়েটে নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে আবার টিএসসি গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। নেতাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। ছাত্রদলের দাবি, কুয়েটের ঘটনায় তাদের জড়িয়ে সুনাম নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা একটি মব ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিগত ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। এদিকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কলম এবং মশাল মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। দর্শক, কিছুক্ষণ আগে প্রবীরের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, আবারও যেতে চাই প্রবীর বিশ্বাসের কাছে। তিনি আছেন খুলনা ক্যাম্পাসে। প্রবীর, আপনার কাছে জানতে চাই, দুই পক্ষের সংঘর্ষের পর এখন বর্তমান পরিস্থিতি কেমন, আর শিক্ষার্থীদের পরবর্তী কোনো পদক্ষেপ সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? শিক্ষার্থীরা যে দাবিটি করেছে সোয়ার, সেই ব্যাপারে তারা কিন্তু অনড় রয়েছে। কিছু সময় আগেও আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা যে 5 দফা দাবি দিয়েছে, অর্থাৎ কুয়েট ক্যাম্পাস হবে সম্পূর্ণ ছাত্র রাজনীতি মুক্ত, এবং একটার মধ্যে তারা যে আলটিমেটামটি দিয়েছে তার মধ্যে রয়েছে উপ উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ, যারা আহত হয়েছে এই ঘটনায় তাদের সুচিকিৎসা করা, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ তাদেরকে বহিষ্কার করা ক্যাম্পাস থেকে, এবং তারা হলে অবস্থান নেবে, এটিও তারা দাবি করেছে। এবং এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে তাদের কর্মসূচি চলতে থাকবে। এই মুহূর্তে যদি বলি যে ক্যাম্পাসের মধ্যে যে মেডিকেল সেন্টারটি রয়েছে সেই সেন্টারের সামনে মানববন্ধন করছে, এবং সেই সেন্টারের মধ্যেই চিকিৎসারত অবস্থায় আছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। এটুকুন আমরা জানতে পেরেছি। তবে সমস্যার সমাধানে বা সংকট সমাধানে 11:30 বা 12টা এর মধ্যে জরুরি সিন্ডিকেটের সভা ডাকা হয়েছে, সেইখানে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে বাইরের যে পরিস্থিতি একেবারে খানিকটা নীরবতা, বাইরে পুলিশের শক্ত প্রহরা রয়েছে, প্রধান ফটক দিয়ে 2-1 শিক্ষার্থী আসছে দাঁড়ছে, এবং এই যে রাস্তাটি রয়েছে সে রাস্তায় যানবাহন চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। সব মিলে একটা শান্ত পরিবেশ থাকলেও একটা থমথম পরিস্থিতি বিরাজ করছে। আর শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে তারা কিন্তু তাদের শক্ত অবস্থানের কথা আমাদেরকে জানিয়েছে। সোয়ার, প্রবীর, অসংখ্য ধন্যবাদ। একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ক পোস্ট দেন তিনি। মাহফুজ লেখেন, এই অভ্যুত্থান সবার, সেজন্য মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে শুরু থেকেই তিনি প্রত্যাখ্যান করেছেন। অনেকগুলো পক্ষের সাথে বসে সব সিদ্ধান্ত নিতে হয়েছে উল্লেখ করে বলেন, এটি সবার অংশগ্রহণ ও পরামর্শের ফসল, কেউই অনুল্লেখযোগ্য নয়। তবে সাধারণ মানুষ অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদের নেতৃত্ব মানতেন দাবি তার। বলেন, সবাইকে নিয়ে এগোতে হবে, কিন্তু বাদ দিতে হবে নাশকতাকারীদের। নিজের অতীতের স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। লিখেন, কোনো কোনো বক্তব্য হয়তো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষভাবে তৌহিদি জনতা বলাটা। যারা বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মাহফুজ আলম। যুদ্ধবন্ধে 3 বছর আগে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ ছিল ইউক্রেনের। মঙ্গলবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবে মস্কো ওয়াশিংটন আলোচনায় কিয়েভকে সাথে না রাখা প্রসঙ্গে প্রশ্ন জবাবে এই কথা বলেন তিনি। জানান, চাইলে এত ভূমি আর প্রাণহানি এড়ানো যেত, সহজেই করা যেত সমাধান। বৈঠকে অংশ নিতে না পারা ইস্যুতে ইউক্রেনের উদ্বেগ উড়িয়ে দেন ট্রাম্প। দেশটিতে দীর্ঘদিন নির্বাচন আয়োজন না হওয়া ইস্যুতেও করেন বিদ্রূপ। ভলোদিমির জেলেনস্কিকে এখনও প্রেসিডেন্ট হিসেবে মানতে দ্বিধার কথা জানান ট্রাম্প। জানান, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে চাইলে বাধা দেবেন না।
কোনো চুক্তির আওতায় ইউক্রেনে ন্যাটো শান্তিরক্ষীদের অবস্থান মেনে নেবে না রাশিয়া। সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বলেন, অন্য কোনো পতাকার আওতায় সেনা উপস্থিতি ইউক্রেনের পরিস্থিতি বদলাবে না, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে রুশ প্রতিনিধিদের বৈঠকে নেতৃত্ব দেন লাভরভ। আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দেন তিনি। একই সাথে পৃথক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সামরিক জোট ন্যাটোয় অন্তর্ভুক্তিকে সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করবে রাশিয়া। তবে দেশটি ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ নিয়ে কোনো আপত্তি নেই মস্কোর। বর্ধিত সময়েও লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল। এতে অনিশ্চয়তা হিজবুল্লাহর সাথে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি, যা সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ছড়াচ্ছে। ভূখণ্ডে একজন ইসরায়েলি সেনা থাকলেও সেটিকে দখলদারিত্ব হিসেবে দেখা হবে, এই হুঁশিয়ারি দিয়েছে লেবানন। ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আংশিকভাবে সেনা উপস্থিতি রাখা হয়েছে। যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা অনুযায়ী 18 ফেব্রুয়ারির মধ্যেই দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের। তবে এ দফায়ও তাতে কর্ণপাত করেনি নেতানিয়াহু প্রশাসন। এবারও শর্ত মেনে লেবানন থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি তেল আবিব। সীমান্তবর্তী বেশ কিছু স্থান থেকে প্রত্যাহার করে নিলেও এখনও দক্ষিণাঞ্চলীয় 5টি স্থানে সেনা উপস্থিতি বজায় রেখেছে আইডিএফ। তাদের দাবি, অঞ্চলগুলোতে এখনও হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে, আর তাই আংশিকভাবে সরানো হয়েছে সেনা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উত্তর থেকে সেনাদের সরিয়ে নিচ্ছি। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কৌশলগত 5টি স্থানে সেনাদের রাখা হয়েছে। হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে এখনও তাদের সদস্যদের লিটানি নদীর দক্ষিণে মোতায়েন রেখেছে। যদিও ইসরায়েলের এমন অজুহাত মানতে নারাজ লেবানন। বৈরুতের কড়া হুঁশিয়ারি, আর একটি সেনাকেও তাদের মাটিতে সহ্য করা হবে না। যে কোনো উপায়ে মোকাবেলা করা হবে দখলদারিত্ব। লেবাননে 1 ইঞ্চি ভূমিতেও ইসরায়েলি উপস্থিতি বজায় থাকলে সেটিকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক আইনও সেটাই বলছে। লেবানন তার অধিকার এবং নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনোভাবেই আমরা ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করব। এদিকে সংঘাত সহিংসতা বন্ধ করে কূটনৈতিক পথে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন সাধারণ লেবানিজরা। এইসব ক্ষেত্রে কূটনীতিকে সুযোগ দেওয়া উচিত, কেননা লেবাননের সরকার এখনো দুর্বল। তারা এ ধরনের বড় সিদ্ধান্ত সহজেই নিতে পারবে না। প্রথমত, ইসরায়েল আমাদের শত্রু, তাদের বিশ্বাস করা যাবে না। আমরা দেখেছি তারা কিভাবে চুক্তি লঙ্ঘন করেছে। তারা যদি বলে যে সেনা প্রত্যাহার করা হচ্ছে, তাহলে আর একটি সেনাও লেবাননে থাকার কথা নয়। এর আগে গেল মাসে সেনা প্রত্যাহারের ডেডলাইন পার হলেও দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি বজায় রাখে তেল আবিব। চাওয়া হয় অতিরিক্ত সময়সীমা। তবে এবারও তা পেরিয়ে গেলেও কথা রাখেনি নেতানিয়াহু প্রশাসন। দীর্ঘ 15 মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ।